শিশু সামিউল হত্যা মামলায় মা ও তার প্রেমিকের ফাঁসি। বাংলাদেশ একদিন যুদ্ধ বিমান তৈরি করবে, আশা প্রধানমন্ত্রীর। শৃঙ্খলা নষ্টের চেষ্টা চলছে, সতর্ক থাকার নির্দেশ সেনাপ্রধানের। অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যে নামানো সম্ভব, বলছে বিজিবি মহাপরিচালক। মেজর হাফিজের শোকজ মুক্তিযুদ্ধের অবমাননা, মনে করেন ওবায়দুল কাদের। এটিএন নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি বেলা ৩টা নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। রাজধানীর মোহাম্মদপুরে শিশু সামিউল হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান আরিফ বক্কুকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। 10 বছর আগের আলোচিত এই হত্যাকাণ্ডের রায় রোববার ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4। খন্দকার সামিউল আজিম ওয়াফির বয়স তখন মাত্র 5। রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে বাবা মার কোলে যখন নির্ভয়ে বেড়ে ওঠার কথা, তখন একদিন নিজের মায়ের হাতেই খুন হতে হয় সামিউলকে। সামিউল হত্যার পেছনে মা আয়েশা হুমায়রা এশার পরকীয়া। বাসায় বাবার অনুপস্থিতিতে প্রেমিক বাক্কুর সঙ্গে মাকে দেখে ফেলে সামিউল। এই ছিল অপরাধ। মায়ের অনৈতিক সম্পর্কটা দেখে ফেলে এবং বাবাকে বলে দিবে, এই আশঙ্কা থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। বিচারক রায় দিয়েছেন, উভয় আসামিকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। 2010 সালের 23 জুন নিজেদের পরকীয়ার সাক্ষী শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মা এশা ও তার প্রেমিক বাক্কু। এরপর প্রথমে বাসার ফ্রিজে মৃত সন্তানের দেহ লুকিয়ে রাখে এশা। পরদিন বস্তায় ভরে ফেলে দেওয়া হয় রাস্তায়। মরদেহ উদ্ধারের পর পুলিশের তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা। সামিউলের বাবা কে এ আজম মামলা করেন। 2 আসামি অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। বিচার চলাকালে সামিউলের বাবা অসুস্থ হয়ে পড়ায় স্ত্রী এশার জামিন চান। এশা জামিন পাওয়ার পর একই বিবেচনায় জামিন পায় তার প্রেমিক বাক্কু। জামিন পেয়েই পালায় 2 ঘাতক। আর মামলার বাদী কে এ আজম এক পর্যায়ে মারা যান। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। বাংলাদেশ একদিন যুদ্ধ বিমান তৈরি করবে, বিজ্ঞান চর্চায় মহাকাশে পৌঁছে যাবে, এমন আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আজ একথা বলেন তিনি। বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে প্রবেশ করলেন বিমান বাহিনীর একদল নবীন কর্মকর্তা। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে তাদের ব্যাচ পরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেই অনুষ্ঠানে যুক্ত হন। পরপর 2টি ডায়মন্ড ফরমেশন, প্রথম ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার হালিমুর। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নবীন কর্মকর্তাদের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের সঙ্গে কাজ করার নির্দেশ দেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের কল্যাণ করা, সার্বিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। কাজে আমাদের বিমান বাহিনীর প্রতিটি সদস্য এবং বিশেষ করে আমার নবীন ক্যাডেট যারা, সবাইকে আমি এটুকু বলবো যে আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, একটি জাতি, সে কথা সবসময় মাথায় রেখে, মনে সাহস রেখে, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে। প্রধানমন্ত্রী জানান, বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য কাজ করছে তার সরকার। অত্যাধুনিক সরঞ্জাম কেনা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাহিনীর সদস্যদের আরো যোগ্য হিসেবে গড়ে ওঠার তাগিদ দেন তিনি। এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করি, সেখানেও বিভিন্ন দেশেরও আমাদের সদস্যরা আসে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, সকলেই। তাদের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।
যে কোনো দিক থেকে বাংলাদেশ যেন কোনো কিছুতে যেন পিছিয়ে না থাকে। লালমনিরহাটে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়, যেখানে বিমান চলাচল, নির্মাণ, গবেষণা এবং মহাকাশ বিজ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে বাংলাদেশও একদিন মহাকাশ বিজয় করবে বলে আশা প্রধানমন্ত্রীর। আশা করি হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। করোনার মধ্যে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। করোনার সময় সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, হাত পরিষ্কার করবেন, হয় সাবান দিয়ে ধোবেন অথবা স্যানিটাইজার। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে সেনানিবাসে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন, কুচক্রী মহল চেষ্টা করেও কোনোভাবে এসব গুজব দিয়ে সেনাবাহিনীতে বিভ্রান্তি ছড়াতে পারবে না। সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। একই সাথে সেনার সদস্যদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রী মহলের বোঝা উচিত, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী, যাদেরকে এত প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দু মাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্ত এলাকার অর্থনীতি ও শিক্ষার উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সকালে বিজিবি দিবসে পিলখানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জলে, স্থলে ও আকাশপথে এখন ত্রিমাত্রিক সক্ষমতার একটি বাহিনীতে পরিণত হয়েছে বিজিবি। করোনা মহামারীর এ সময়ে এবারের বিজিবি দিবস উদযাপিত হয়েছে কিছুটা ভিন্নভাবে। রোববার সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ ৮১৭ বিজিবি সদস্যের স্মরণে নির্মিত শহীদ মিনার, সীমান্ত গৌরবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। সঙ্গে ছিলেন বিভিন্ন ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, অরক্ষিত অঞ্চলে বিওপি স্থাপন ও সদস্যদের প্রযুক্তি বান্ধব করাই এখন বড় চ্যালেঞ্জ। সীমান্তের জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাহলেই আমি মনে করি যে সীমান্ত হত্যা কমে যাবে। আমাদের কিছু অরক্ষিত সীমান্ত আছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে, এবং অনেক জায়গায় এক বিওপি থেকে আরেক বিওপির দূরত্ব ৮ থেকে ১০ কিলোমিটার উপরেও বেশি। তো সেখানে নতুন নতুন বিওপি স্থাপন করে এই গ্যাপটাকে কমানো, অরক্ষিত যে স্থানগুলো আছে সেখানে নতুন বিওপি স্থাপন করে সমস্ত সীমানা আমাদের নিয়ন্ত্রণে আনা একটা সামনে আমি মনে করি একটা আমাদের একটা চ্যালেঞ্জ। বিজিবি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ভার্চুয়ালি বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। ২০২০ সালে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিজিবি সদস্য ও কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়। এছাড়া দিবসটিকে কেন্দ্র করে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ৩,৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান জানিয়েছেন, পিকে হালদারের এসব গার্লফ্রেন্ডদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। বিষয়টি তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হবে। আগামী
3 জানুয়ারি হাইকোর্টের দেয়া নির্ধারিত তারিখে বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে। রোববার এক প্রশ্নের জবাবে এসব কথা জানান দুদকের আইনজীবী। তিনি বলেন, তদন্তে প্রমাণিত হলে পিকে হালদারের গার্লফ্রেন্ডদেরও আসামি করা হবে। এছাড়া পিকে হালদারকে ধরতে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন খুরশিদ আলম খান। এর আগে গত 25 অক্টোবর পিকে হালদার দেশে ফিরতে চেয়েও ফেরেননি। আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে চার্জশিট হয়ে যাবে। আর মাননীয় মহানগর দায়রা জজ আদালত থেকে যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টে পেয়েছি সেটা আমরা অলরেডি ট্রান্সমিট করে দিয়েছি মিনিস্ট্রি অফ হোমকে, এবং আমার জানা মতে মিনিস্ট্রি অফ হোম অলরেডি ইন্টারপোলকে এটা পাঠিয়ে দিয়েছে। সে অবিবাহিত ছিল, তার অসংখ্য গার্লফ্রেন্ড ছিল, তাদের নামে সে বেনামে অনেকগুলি সম্পত্তি করেছে। আমরা অনেকগুলি ডাটা পেয়েছি অলরেডি। ফ্রেন্ডের অ্যাকাউন্টে টাকা গিয়েছে, আমরা সেই তথ্য পেয়েছি, এবং সেই টাকাটা পিকে হালদারের কোম্পানি থেকে গিয়েছে। সেই টাকাটা কিভাবে লেয়ারিং হচ্ছে সেটা তো আমার দেখার বিষয়। ওই টাকা লেয়ারিং করতে গিয়ে ওই ব্যক্তির নাম যদি চলে আসে, এই ধরনের প্রায় আমার মনে হয় 70-80টা অ্যাকাউন্টে গিয়েছে। একদা যিনি ছিলেন দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ ব্যক্তি, তাকেই এখন অপরাধীর মতো বিদেশ থেকে ধরে আনার পরিকল্পনা করতে হচ্ছে। হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করে আমেরিকায় একাধিক বাড়ি কেনার পর সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সম্পর্কে দুদকের ভাবনা এখন এরকমই। দেখুন তাওহিদ সরফের বিশেষ প্রতিবেদন। আমেরিকার নিউ জার্সির প্যাটারসন এলাকার জ্যাসপার স্ট্রিটের এই বাড়িটির নম্বর 179। 2018 সালে বাড়িটি কিনেন অনন্ত কুমার সিনহা, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা ছোট ভাই তিনি, যিনি পেশায় দাঁতের ডাক্তার। অনুসন্ধানে দুদকের কাছে তথ্য এসেছে, অনন্ত সিনহা প্রায় $2 লাখ ঋণ নিয়ে $1.5 লাখ দিয়ে বাড়িটি কিনেন 2018 সালের জুন মাসে। কাছাকাছি সময় তিনি আরও একটি বাড়ি কিনেছেন প্রায় $3 লাখ খরচ করে। অনন্ত কুমার সিনহার নামে 2018 সালের এপ্রিল থেকে জুন মাত্র 2 মাসে নিউ জার্সির ভ্যালি ন্যাশনাল ব্যাংকে জমা হয় প্রায় $2 লাখ। একই বছর মার্চ থেকে মে এই 2 মাসে জমা হয় $60,000 কিছু বেশি, যা ইন্দোনেশিয়া এবং কানাডা থেকে রয় গ্রুপের নামে একটি প্রতিষ্ঠান দিয়েছিল। দুদকের কাছে আসা তথ্য বলছে, অনন্ত কুমার সিনহা প্রায় $1.5 লাখ চেক সংগ্রহ করতে তার বড় ভাই এস.কে. সিনহাকে নিয়ে ভ্যালি ন্যাশনাল ব্যাংকে গিয়েছিলেন। দুদক বলছে এই অর্থই সাবেক প্রধান বিচারপতি সিনহার, যেটি হুন্ডির মাধ্যমে পাচার হয়েছে। এস.কে. সিনহার ভাই অনন্ত কুমার সিনহা আমেরিকায় থাকেন। তার অ্যাকাউন্টে এস.কে. সিনহা বিভিন্ন সময় হুন্ডি সহ অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করেছেন। $2,80,000 ক্যাশ দিয়ে একটি বাইক খরিদ করেন ভাইয়ের নামে। এখানেও মানি লন্ডারিং আইনে 4(2), 4(3) ধারায় এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় অপরাধ করেছেন। এই দুটি দায়েরের প্রস্তুতি চলছে। দুদক বলছে সাবেক এই প্রধান বিচারপতিকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। জনাব সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে মামলা আমাদের চার্জশিট হয়েছিল সেটি বর্তমানে 4 নম্বর বিশেষ আদালতে বিচারাধীন আছে ঢাকাতে। সেই মামলায় চার্জ ফ্রেম হওয়ার পরে সাক্ষী চলছে, আর তাকে দেশে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা চলছে আর কি। গত বছর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সে মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 2016 সালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দেয়া মুক্তিযুদ্ধের অবমাননা বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন এবং তাদের নেতৃত্ব বিভক্তির সৃষ্টি হয়েছে। দলে একজন খেতাবদারী মুক্তিযোদ্ধা এবং ভাইস চেয়ারম্যানকে সত্য বলার অপরাধে সম্প্রতি অপমানকর শোকজ করা হয়েছে বলে গণমাধ্যমে খবর দেখেছি। এর মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকার আচরণই ফুটে ওঠে। সুযোগ পেলে তারা দলের যে কোনো নেতাকে আস্থা করে ছুঁড়ে ফেলতে পারে। বাজেটের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। শেরপুরের শ্রীবরদীতে সুদি কারবারে অতিষ্ঠ মানুষ।
শিশু সামিউল হত্যা মামলায় মা ও তার প্রেমিকের ফাঁসি। বাংলাদেশ একদিন যুদ্ধ বিমান তৈরি করবে আশা প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টের চেষ্টা চলছে, সতর্ক থাকার নির্দেশ সেনাপ্রধানের। অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যে নামানো সম্ভব বললেন বিজিবি মহাপরিচালক। মেজর হাফিজের শোকজ মুক্তিযুদ্ধের অবমাননা মনে করেন ওবায়দুল কাদের। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাতকারীরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারা রাষ্ট্রদ্রোহী মন্তব্য কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সকালে জাতীয় সংসদ ভবনের সামনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, রাজাকার স্বাধীনতা বিরোধী চক্র এখনো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপর, যে কোনো মূল্যে তাদের মূলোৎপাটন করা হবে। এ সময় বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় যুবলীগ কর্মীদের জড়িত থাকার প্রশ্নে মন্ত্রী বলেন, তাদের পরিচয় যাই হোক না কেন মুক্তিযুদ্ধের চেতনা কেউ ধ্বংস করতে পারবে না। বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে বিচারক ও আইনজীবীদেরকে দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সরকারি কৌঁসুলি, জিপি ও পাবলিক প্রসিকিউটর পিপিদের এক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠানে আজ এ কথা বলেন তিনি। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত 3 দিনের এই প্রশিক্ষণ চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। আইনমন্ত্রী বলেন, মামলা জটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের আরও তৎপর হতে হবে। 30 লাখেরও বেশি মামলা ঝুলে আছে জানিয়ে তার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব বজায় রাখারও আহ্বান জানান তিনি। ঢাকা, যেখানে নিয়ম ভাঙাই নিয়ম হয়ে দাঁড়াচ্ছে রোজ। চলুন নতুন করে এমনই আরেক নিয়মের অনিয়মের খোঁজ জেনে নেই সহকর্মী শফিকুল হকের রিপোর্ট থেকে। বিশ্বজুড়ে যানজট, দূষণ কিংবা শরীরের জন্য ভালো অভ্যাসের কারণে সাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। আর এমন দুর্ঘটনা এড়াতে দেশের বাইসাইকেলের জন্য আলাদা লেন, পরিকল্পিতভাবে করা এসব সাইকেল লেনের সুফলও পাচ্ছেন ওরা। বহুদিনের দাবির মুখে ঢাকায়ও সেই পৃথক সাইকেল লেন উন্নত দেশগুলোর মডেল বেছেই তৈরি হয়েছে, শুধু রয়েছে বাংলাদেশি স্টাইলে। আলাদা লেন হয়েছে ঠিকই, তবে সাইকেল লেনে শুধু সাইকেলই থাকছে না, দখলে থাকছে ফুচকা, চটপটি ও চা বিক্রেতাদের। আর মোটরসাইকেল, গাড়ি পার্কিং তো আছেই। আমরা এখানে আমাদের অধিকারটা পাচ্ছি না, এখানে চাইলে তারা সাইডে পার্কিংটা করতে পারে। এখানে বিশেষ করে পোস্টার লাগানো যে এখানে শুধুমাত্র সাইকেল রাইডে আর কিছু হবে না। আসলে ঢাকা শহরে তো নিয়মই করা হয় অনিয়ম করার জন্য, এই একজন সাইক্লিস্ট হিসাবে এটা অবশ্যই দুঃখজনক। আগারগাঁও আর মানিকপি অ্যাভিনিউ দুটি সড়কে প্রায় 10.5 কিলো সাইকেল লেন। তবে এমন ছবিতে প্রশ্ন আসতেই পারে, সরকারের শুভ উদ্যোগকে ব্যবসার পয়েন্ট বানালো কারা? রাস্তা খালি পড়ে আছে, সমস্যা হলে আমি উপরে সাইডে চলে যাবো, সমস্যা দিকে আমার খালি ক্যামেরা একটা সবাই তো বসে আছে, গাড়ি পার্কিং করেছে, পুলিশে গাড়ি পার্কিং করেছে। এটা আসছিল সাইকেল নিয়ে, পরে আমাদের বলছিল ঠিক আছে এটা নিচে রাখতে, পরে নিচেই রাখছে। এটা আমাদের দেশে যে নাগরিক বা জনগণ তারা অতটা সচেতন না যে কোনটা কোন লেন, এই জিনিসটা অনেকে হয়তো বা জানে না, তাই এলোমেলো পার্কিং করে। আমরা সরাই দিই, দেখা যায় কিছুক্ষণ পরে আবার সেটা দখল করে রাখে। বিশ্লেষকদের সহজ কথা, প্রকল্প বানিয়ে সেটা তদারকি না করার গাফিলতির দায়িত্ব নিতেই হবে। সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান দায়িত্ব এর মূল পরিকল্পনা করা, সেই সঙ্গে হকার বা পার্কিং ব্যবস্থার সংঘবদ্ধ এবং সংযত আচরণ নিশ্চিত করা। হঠাৎ করে ঘোরার আগে গাড়ি জুড়ে দিলে যেমনি করে গাড়িটি চলবে না, তেমনি করে হঠাৎ করে একটি সড়কে সাইকেলের চিহ্ন দিলেই সাইকেল বান্ধব নগরী হয়ে ওঠে না। সাইকেল লেনের ওপর চলছে এমন জমজমাট গল্পের আসর, কি বলছেন কর্তৃপক্ষ? এই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু চলমান আছে আপনার সারা বাংলাদেশের সব জায়গাতেই। এখন ঢাকা শহরেও এটা আছে। আমরা খুবই সক্রিয় আছি এবং আমরা আইনের খুব কঠিন প্রয়োগের দিকে যাচ্ছি এবং প্রয়োজন বোধে আমরা একটু শক্ত ভাবে আইন প্রয়োগ করে এই কাজগুলো থেকে নিবৃত্ত করার জন্য উদ্যোগ নিচ্ছি আমরা। এই তো এবছরের অগাস্টে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা নিহত হন। তার মৃত্যুতে আবারও সড়কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সব মহলে।
এই শহরেই নিরাপদ সড়কের জন্য এমন আন্দোলনও হয়েছিল। তাতে কি নিয়ম না মানাটাই যে এ শহরের নিয়ম হতে চলেছে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল সহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলার মানুষ। এমন আবহাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে গত 3 দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। দিনে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। এদিকে গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। গত 2 দিনে লালমনিরহাটে সূর্যের তেমন দেখা মেলেনি। শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন। দিনভর কনকনে ঠান্ডা বাতাস আর অধিকাংশ সময় কুয়াশায় ঢেকে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। যে ঠান্ডা রিক্সা চড়ে গায় আর ইনকাম করি কি? সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, এখন মানুষ ঠান্ডা তো চড়ে না। ঠান্ডার কারণে কামলা আইসে না, আর জমি তো আমার অপেক্ষায় থাকে না, কাজ করাই লাগবে। এখন তো ঠান্ডায় কাজ করা যাচ্ছে না, একটু কাজ করলে মাঠ থাকা যায় না। বরিশালে কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বর সহ শীতজনিত রোগ বেড়েছে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। বরিশালে রোববার সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সিরাজগঞ্জে শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে মানুষ। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক সহ জেলার আঞ্চলিক সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেরপুরের শ্রীবর্দী উপজেলার সুদি কারবারে অতিষ্ঠ মানুষ। অনেকেই সুদের টাকা গুনতে গিয়ে নিঃস্ব হচ্ছেন। সুদ ব্যবসায়ীদের অত্যাচারে অনেকে এলাকা ছেড়েছেন। তবে আশার কথা, ভুক্তভোগীদের সহায়তায় এগিয়ে এসেছে পুলিশ। শেরপুর থেকে মোহাম্মদ আব্দুর রহিম বাদলে পাঠাও তথ্যছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখব। সংসারের প্রয়োজনে নিম্ন আর নিম্ন মধ্যবিত্ত মানুষকে ধারকর্য করতেই হয়। পাওয়া সহজ বলে ব্যাংক বা প্রাতিষ্ঠানিক অন্য উৎসের বাইরেই এ বিষয়ে স্বচ্ছন্দ তারা। আর এভাবেই ভয়ঙ্কর এক ফাঁদের জালে আটকে যাচ্ছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার মানুষ। জরুরি প্রয়োজন মেটাতে শতকরা 10 থেকে 15% হারে সুদে ধার নিয়ে এখন অনেকেই আছেন বিপদে। এছাড়া দিন ও সপ্তাহ হিসেবে এই সুদ আরও চড়া। শুধু তাই নয়, নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই করে মুক্তিযোদ্ধা পেনশন বা বিধবা ভাতার বই অথবা সই করা খালি চেকও অগ্রিম দিয়ে দিতে হচ্ছে সুদের কারবারিদের হাতে। কিন্তু সুদের অঙ্ক এতই চড়া যে শোধ করতে গিয়ে আরও নিঃস্ব হতে হচ্ছে। পাওনাদারদের হাতে শারীরিক লাঞ্ছনার শিকারও হয়েছেন অনেকে। ভয়ে এলাকাও ছেড়েছেন কেউ কেউ। মকবুল হোসেনকে আমি 40,000 টাকা সুদে আসলে দেওয়ার পরেও আমাকে আরও 30,000 টাকা দাবি করার পরে উনি আমার অফিস, রাস্তাঘাটে যেখানে সেখানে অপমান করে আমার গায়ে হাত পর্যন্ত দিয়েছিল। দিতে না দিবার পায় না, সুদ না পায় আমার পোলা পলাইছে। তবে আশার কথা, সুদখোরদের হাত থেকে বাঁচাতে ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন। 5 লক্ষ টাকার বিপরীতে তাকে 15 লক্ষ টাকা দিছি। পরবর্তীতে আমরা যখন অপারক হয়ে গেলাম, আমাদের থানার রুহুল আমিন স্যারের নেতৃত্বে এবং এসপি স্যারের নেতৃত্বে আমরা গরিব টিচার আমরা আমাদের চেকগুলো আমরা ফেরত পাই। এক সময় এদেরকে নিঃস্ব হয়ে যেত, কিন্তু এটা আমাদের কাছে সংবাদ আসার পরে আমরা এটা আমাদের তৎপর হই এবং কি করে তাদেরকে ডাইকে এনে তাদেরকে ওই সুষ্ঠু সমাধানের মাধ্যমে তাদেরকে বইগুলো উদ্ধার করে দেয় এবং এই সুদররা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কার্যক্রম করতে না পারে সেজন্য আমরা তৎপর আছি। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
কাঁচা পাটের দাম না কমলে আগামী মাসগুলোতে পাট পণ্যের রপ্তানি ধাক্কা খাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কাঁচা পাটের দাম মন প্রতি ৩৫০০ টাকা ছুঁয়েছে। তাতে স্বাভাবিকভাবেই বেড়েছে উৎপাদন খরচ। এতে রপ্তানি ক্রয়াদেশ আসার গতি কিছুটা কমেছে। পাটকল মালিক, পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারকেরা বলছেন, কাঁচা পাটের অত্যাধিক দামের কারণে পাট পণ্যের চাহিদা কমছে। ক্রেতাদের কেউ কেউ বিকল্প পণ্যের দিকে ঝুঁকছেন। আর এই কারণে কিছু ছোট পাটকল বন্ধ হয়েছে। মাঝারি আকারের পাটকলগুলো বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি না হলে পুরো খাতটিকে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। জুলাইয়ে কাঁচা পাট বিক্রির মৌসুমের শুরুতে মন প্রতি দাম ছিল ২০০০ থেকে ২২০০ টাকা। বর্তমানে প্রতি মন কাঁচা পাট ২৬০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এই সময় দাম ছিল সর্বোচ্চ ২৫০০ টাকা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। চুয়াডাঙ্গায় ভুট্টা খেতে ব্যাপক হারে ফসল বিধ্বংসী ফল আর্মিওয়ার্ম পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ব্যবহার করে প্রতিকার পাচ্ছেন না কৃষক, ফলন বিপর্যয়ের আশঙ্কায় রয়েছেন তারা। কয়েক বছর ধরে চুয়াডাঙ্গায় ভুট্টা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এবছর জেলায় ৪ উপজেলায় ৫০,০০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৩৩,০০০ মেট্রিক টন। কিন্তু গত বছরের মতো এবারও জেলার বোয়ালমারী, ডিঙেদহ, মুন্সিগঞ্জ সহ কয়েকটি মাঠের ভুট্টা খেতে ফসল বিধ্বংসী ফল আর্মিওয়ার্ম পোকাটি দ্রুত ছড়িয়ে পড়ছে মাঠের পর মাঠ। খেতে কীটনাশক দেওয়া হলেও তাতে কোনো কাজ হচ্ছে না। অভিযোগ, এই দুঃসময়েও কৃষি অফিসের কর্মকর্তাদের মাঠে দেখা মিলছে না। তবে কৃষি কর্মকর্তা বলছেন, পোকার আক্রমণে তেমন ক্ষতির কোনো আশঙ্কা নেই। যে বিষ নিয়ে এসে দেওয়া আছে ওই বিষে তো কোনো কাজ করছে না, তাহলে এখন কি করা যায়? আমরা যে ৮,০০০ টাকা বিঘে নিয়ে এই চাষে তো আমরা কিছুই লাভবান হব না। তাহলে এগুলা দেখার সরকার যখন নির্দেশ দিয়েছে, তাদের লোকজন নিয়ে আমাদের তো এগুলো দেখে তদন্ত নেওয়ার দরকার। কৃষি অফিসার আসে না মাঠে, আমি তো দেখি না কারো আসতে। শীতে এই পোকার বৃদ্ধি বা বংশ বিস্তার ক্ষমতা অনেকটা কমে যায়, যে কারণে প্রাথমিকভাবে একটি ক্ষতি মনে হলেও, পাতা খেলেও কিন্তু আলটিমেট ফলনে আমরা গতবারে কোনো এর ফলনের প্রভাব দেখিনি। এবার আশা করছি যে এই পোকার দ্বারা ফলনের ক্ষতি হবে মনে হইতে হবে। বাজেটের বিরতি নিচ্ছে, আবারও এরপর জানিয়ে ফিরছি। যুক্তরাষ্ট্রের সাইবার হামলায় রাশিয়াকে দায়ী করলেন পম্পেও। জিতেছে জুভেন্টাস, বার্সেলোনা ড্র। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার দেশের বাইরের খবর জানিয়ে দেব। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ধরনের সাইবার হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। অবশ্য রাশিয়া শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তিনি বলেন, এটি পরিষ্কার এই হামলার সঙ্গে রাশিয়া জড়িত। কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোর মধ্যে যেগুলো সাইবার হামলার শিকার হয়, সেগুলোর মধ্যে পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থাও রয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এতে পরমাণু অস্ত্রের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। মূলত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান সোলার উইন্ডসের ব্যবহৃত সফটওয়্যারই এই সাইবার হামলার শিকার হয়। ১ মাস ধরে এই হামলা চললেও গত সপ্তাহে প্রকাশ পায় এটি। তবে পররাষ্ট্রমন্ত্রী সাইবার হামলায় রাশিয়াকে দোষারোপ করলেও এ বিষয়ে সন্দিহান প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া নয় বরং চীন জড়িত থাকতে পারে। তার মতে, গণমাধ্যম সাইবার হামলার ঘটনাকে অতিরঞ্জিত করছে। খেলার খবর।
রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমদ মিলনায়তনে শুরু হয়েছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ব্যাডমিন্টন র্যাঙ্কিং প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এবারের প্রতিযোগিতায় 113 জন পুরুষ এবং 29 জন নারী খেলোয়াড় অংশ নিচ্ছেন। চ্যাম্পিয়ন পাবেন 4 লাখ টাকা, যা এখন পর্যন্ত কোনো ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সর্বোচ্চ প্রাইজ মানি। প্রায় 19 লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার। প্রতিদিন সকালে খেলা শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। স্প্যানিশ লিগে আবারও পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে রোনাল্ড কোম্যানের দল। নিউ ক্যাম্পে খেলা শুরুতে পিছিয়ে পড়ে বার্সা। 29 মিনিটে মুক্তার দিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। 45 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি, তবে গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল ক্রস বাড়ান আলবা, আর হেড থেকে বল জালে জড়ান মেসি। 52 মিনিটে রোনালদো আরাহোর গোলে লিড পায় স্বাগতিকরা। 69 মিনিটে ম্যাক্সি গোমেজ ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান। এরপর আর কোনো দলে গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। লিগে টানা 2 জয়ের পর আবারও পয়েন্ট হারল বার্সেলোনা। এই ড্রয়ে 13 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম স্থানে রয়েছে বার্সা। এক ম্যাচ বেশি খেলে 15 পয়েন্ট ভ্যালেন্সিয়ার। De Jong se pelea por pegar al arco, hasta el segundo gol de Araujo. ¡Gol! Pega ahí, buscó de media vuelta. শেষ করব, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। শিশু সামিউল হত্যা মামলায় মা ও তার প্রেমিকের ফাঁসি। বাংলাদেশ একদিন যুদ্ধ বিমান তৈরি করবে, আশা প্রধানমন্ত্রী। শৃঙ্খলা নষ্টের চেষ্টা চলছে, সতর্ক থাকার নির্দেশ সেনাপ্রধানের। অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যে নামানো সম্ভব, বললেন বিজিবি মহাপরিচালক। মেজর হাফিজের শোকজ মুক্তিযুদ্ধের অবমাননা মনে করেন ওবায়দুল কাদের। শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। শেরপুরের শ্রীবর্ধিতে সুদি কারবারে অতিষ্ঠ মানুষ। যুক্তরাষ্ট্রের সাইবার হামলায় রাশিয়াকে দায়ী করলেন পম্পেও। জিতেছে জুভেন্টাস, বার্সেলোনার ড্র। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই যে নিউজ আর এইটি নিউজের ব্রেকিং নিউজ। আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।